নমস্কার, দিশা টিউশন সেন্টারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে ক্লাস 7 অর্থাৎ সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ টেস্টের পরীক্ষার জন্য গণিতের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং গুরুত্বপূর্ণ অঙ্ক অর্থাৎ এবারের পরীক্ষার জন্য গণিতের সাজেশনস নিয়ে ডিটেলসে আলোচনা করব। প্রতিটি স্কুলেই সম্ভবত জুলাইয়ের লাস্ট উইক থেকে আগস্টের ফার্স্ট উইকের মধ্যেই এবারের সেকেন্ড সামেটিভ টেস্টের পরীক্ষাগুলো হবে। সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য তোমাদের কাছে এখনো অনেকটাই সময় আছে। আমি বেশ কিছুদিন আগেই গণিতের সাজেশনসটা তোমাদের দিয়ে দিলাম। এর ফলে এই সাজেশনস ভিডিওতে যে সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো প্র্যাকটিস করার জন্য তোমরা অনেকটাই সময় পাবে। আমি কথা দিচ্ছি এই প্রত্যেকটা অঙ্ক আজকের ভিডিওতে যেগুলো আলোচনা করব সেগুলো যদি বাড়িতে ভালোভাবে মন দিয়ে তোমরা প্র্যাকটিস করে নাও তাহলে অবশ্যই পরীক্ষাতে তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে, এমনকি পরীক্ষায় তোমরা ফুল মার্কসও পেয়ে যাবে। বাড়িতে মন দিয়ে পড়ার পাশাপাশি তোমরা অবশ্যই প্রত্যেকেই নিজেদের শরীরের কিন্তু খেয়াল রেখো। এই সময় গরম অনেকটাই বেশি, তাই অযথা একদমই রোদ্রে বেরোবে না। বাড়িতে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পান করতে থাকো। যদি তোমাদের জল তেষ্টা নাও পায় তা সত্ত্বেও কিন্তু বারে বারে অবশ্যই জল পান কিন্তু করতেই থাকো। এইবারের পরীক্ষায় গণিতের সিলেবাসে জ্যামিতির যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো নিয়ে আমরা একদম ভিডিওর শেষে আলোচনা করব এবং তোমাদের সুবিধের জন্য জ্যামিতির সেই সমস্ত অধ্যায়গুলোর থেকে প্রশ্নগুলো দেওয়ার পাশাপাশি উত্তরগুলোও কিন্তু দেওয়া থাকবে। আজকের এই ভিডিওতে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য গণিতের সম্পূর্ণ সাজেশনস নিয়ে আলোচনা করব। চেষ্টা করব খুব তাড়াতাড়ি সেকেন্ড সামেটিভ টেস্টের পরীক্ষার জন্য অন্যান্য সাবজেক্টগুলোরও সাজেশনস ভিডিও নিয়ে আসার। গণিতের সাজেশনস প্রসঙ্গে তোমরা অবশ্যই একটা বিষয়ের অন্তত খেয়াল রেখো। আমি এখানে এই ভিডিওতে যে সমস্ত অঙ্কগুলো দিচ্ছি তার একটাও অঙ্ক কিন্তু তোমরা মুখস্থ করতে যেও না। প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে প্র্যাকটিস করো, কারণ পরীক্ষার সময় অনেক সময়ই হয় সাজেশনসে যে অঙ্কগুলো আছে সেগুলোই থাকলো কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে থাকলো। তাই তোমরা যদি বুঝে বুঝে অঙ্কগুলো প্র্যাকটিস করো তাহলে দেখবে পরীক্ষার হলে কোনো অঙ্কেই তোমাদের অসুবিধে হচ্ছে না, পরীক্ষার হলে তোমরা অনেকটাই উপকৃত হবে। তাহলে এখন দেখে নেওয়া যাক তোমাদের সেকেন্ড সামেটিভ টেস্টের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অঙ্কগুলো অর্থাৎ এবারের পরীক্ষায় কোন কোন অঙ্কগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি। ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ টেস্টের প্রত্যেকটা সাবজেক্টেরই যে পরীক্ষা হবে, এমনকি গণিতেরও যে পরীক্ষা হবে সেখানে ফুল মার্কস থাকবে 25 এবং এই প্রত্যেকটা পরীক্ষায় তোমরা সময় পাবে 50 মিনিট। ভিডিওর শুরুতেই আমরা দেখে নেব ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্টের গণিতের সিলেবাস অর্থাৎ এই পরীক্ষার জন্য তোমাদের কোন কোন অধ্যায়ের অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এইবারের পরীক্ষার জন্য তোমাদের অধ্যায় 8 থেকে অধ্যায় 17 অর্থাৎ এই 10টি অধ্যায় ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এই 10টি অধ্যায়ের মধ্যে অধ্যায় 8, অধ্যায় 9, অধ্যায় 13 ও 14 এই 4টি অধ্যায় হচ্ছে জ্যামিতির অধ্যায়। তারপর অধ্যায় 10, অধ্যায় 11, 15 এবং 17 এই 4টি অধ্যায় হচ্ছে পাটিগণিতের অধ্যায় এবং অধ্যায় 16 এইটা হচ্ছে রাশি বিজ্ঞানের অধ্যায় এবং অধ্যায় 12 বীজগাণিতিক সূত্রাবলী এই অধ্যায়টা হচ্ছে বীজগণিতের অধ্যায়। তোমরা তো জানোই প্রত্যেকটা স্কুলের এই ইউনিট টেস্টের কোশ্চেন আলাদা আলাদা হয়, তাই সিলেবাসও হয়তো আলাদা আলাদা হতে পারে। তাই অবশ্যই তোমরা একবার তোমাদের স্কুলের গণিতের স্যার বা ম্যাডামের কাছ থেকে জেনে নেবে যে তোমাদের স্কুলের সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসে কোন কোন অধ্যায়গুলোর থেকে প্রশ্ন থাকবে। যদি এই 10টি অধ্যায়ের বাইরে কোনো অধ্যায় তোমাদের সিলেবাসে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আমি চেষ্টা করব সেই অধ্যায়গুলোর থেকেও গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে ভিডিও নিয়ে আসার। এরপর আমরা আলোচনা করব গণিতের সেকেন্ড ইউনিট টেস্টের নম্বর বিভাজন অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন। গণিতের কোন অধ্যায়গুলোর থেকে কি রকমের প্রশ্ন থাকবে এবং কত করে মার্কস থাকবে। কোশ্চেনের শুরুতেই থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 1 মার্কসের প্রশ্ন। এগুলো ছোট ছোট অঙ্ক হতে পারে বা সত্য মিথ্যা বা এমসিকিউর আকারেও কিন্তু অঙ্কগুলো দেওয়া থাকতে পারে। পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতির অধ্যায়গুলোর থেকে একটা একটা করে মোট 3টি থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে থাকছে 3 মার্কস। তারপর থাকছে দীর্ঘ উত্তর ভিত্তিক অঙ্ক। পাটিগণিত থেকে যে দীর্ঘ উত্তর ভিত্তিক অঙ্কগুলো থাকবে সেগুলো থাকবে 4 মার্কসের। পাটিগণিতের যে 3টি অধ্যায় আছে অর্থাৎ অধ্যায় 11, 15 ও 17 এই 3টি অধ্যায় থেকেই 3টি অঙ্ক দেওয়া থাকবে, যে কোনো দুটো অঙ্ক করতে হবে। তাহলে পাটিগণিত থেকে থাকছে 8 মার্কস,
তারপর বীজগণিতের দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন, যেটা থাকবে 3 মার্কসের। এইবারের পরীক্ষায় বীজগণিতের একটাই অধ্যায় আছে, অধ্যায় 12 বীজগাণিতিক সূত্রাবলী। এই অধ্যায়টির থেকেই 3টি অঙ্ক দেওয়া থাকবে, দুটো করতে হবে, অর্থাৎ বীজগণিত থেকে থাকছে 6 মার্কস। তারপর জ্যামিতির অংশ থেকে থাকবে সম্পাদ্য অঙ্কন, অর্থাৎ অধ্যায় 8 থেকে দুটো ত্রিভুজ অঙ্কন দেওয়া থাকবে, যে কোনো একটা করতে হবে, এবং এই ত্রিভুজ অঙ্কনের জন্য থাকছে 4 মার্কস। কোশ্চেনের একদম শেষে থাকবে রাশি বিজ্ঞান থেকে অঙ্ক, অধ্যায় 16 দ্বি স্তম্ভ লেখ থেকে দুটো স্তম্ভ লেখ অঙ্কন করতে দেওয়া থাকবে, যে কোনো একটা করতে হবে। এখান থেকেও তোমরা পেয়ে যাবে 4 মার্কস। এই কোশ্চেন প্যাটার্নটা নিশ্চয়ই সবার কাছেই পরিষ্কার হয়েছে। যদি অসুবিধে হয় অবশ্যই কমেন্টে জানিও। যে কোনো পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার জন্য কোশ্চেন প্যাটার্ন কিন্তু জানতেই হবে। কোশ্চেন প্যাটার্ন জানা থাকলেই তোমাদের বুঝতে সুবিধে হবে যে কোন অধ্যায় থেকে কি রকমের কোশ্চেন থাকে এবং সেই অধ্যায়গুলোর কি রকমের অঙ্ক তোমাদের প্র্যাকটিস করতে হবে। কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস আমাদের আলোচনা হয়ে গেল। এরপর আমরা দেখে নেব এই প্রত্যেকটা অধ্যায় থেকেই সমস্ত রকম গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। তোমরা খাতা পেন রেডি করে নাও এবং পাশে তোমাদের গণিত বইটাও রেখে নাও। এই প্রত্যেকটা অধ্যায় থেকেই যে সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বলছি সেগুলো তোমরা খাতাতেও লিখে নিতে পারো অথবা বইয়ের মধ্যেও মার্ক করে নিতে পারো। প্রথমেই আছে অধ্যায় 8, যেটা হচ্ছে জ্যামিতির অধ্যায়। আমি তো আগেই বললাম জ্যামিতির এই অধ্যায়গুলো একদম ভিডিওর শেষে আমরা আলোচনা করব এবং প্রত্যেকটা অধ্যায়ের উত্তরগুলো নিয়েও কিন্তু আলোচনা করব। তাহলে এখন তোমরা প্রথমেই বের করে নাও 129 পাতায় পাটিগণিতের অধ্যায়, অধ্যায় 10 আসন্ন মান। অধ্যায় 10 তোমরা সবাই বের করে নিয়েছো। বেশিরভাগ স্কুলেরই সেকেন্ড সামেটিভ টেস্টের পরীক্ষায় এই অধ্যায় 10 থেকে সাধারণত 1 মার্কসের প্রশ্নই বেশি থাকে, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তাই আমরাও এই অধ্যায়টির থেকে দেখে নেব গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের টাইপস। এখানে আমি টাইপস কথাটা কেন বললাম, কারণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের কোনোদিনই কোনো সাজেশনস হয় না। এখান থেকে আমি যে সমস্ত অঙ্কগুলো তোমাদের বলছি সেই অঙ্কগুলো একটু বুঝে বুঝে প্র্যাকটিস করো, তার প্যাটার্নগুলোকে ভালো করে বোঝো। যদি তোমাদের সেই অঙ্কগুলোর প্যাটার্নগুলো ভালো করে বোঝা থাকে তাহলে পরীক্ষাতে সেই সংখ্যাটার বাইরে যদি একটা আলাদা সংখ্যাও দেওয়া থাকে তাহলেও কিন্তু কোনো অসুবিধে হবে না। পরীক্ষায় এখান থেকে কি রকমের অঙ্ক থাকবে, একটা দশমিক সংখ্যা দেওয়া থাকবে, সেটাকে বলা থাকবে যে তার 1 দশমিক বা 2 দশমিক বা 3 দশমিক পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করো। প্রথমের অঙ্কটাই লক্ষ্য করো, 159.251 এর 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে, অর্থাৎ দশমিকের পরের ঘরটা পর্যন্ত। তাহলে এখানে 2 পর্যন্ত আসন্ন মান করতে হবে। তাহলে 2 এর পর কি সংখ্যা আছে, 5। যে ঘরটা পর্যন্ত আসন্ন মান করতে বলবে তার পরের সংখ্যাটা যদি 5 বা 5 এর বেশি হয় তাহলে সেই সংখ্যাটাই 1 যোগ হয়ে যাবে। তাহলে এখানে লক্ষ্য করো 2 আছে, তাই এটার অ্যান্সার হবে 159.3। যদি এই সংখ্যাটাই বলতো যে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করো, 2 দশমিক মানে এই 5 পর্যন্ত, 5 এর পর কি সংখ্যা আছে, 1, আর 1 হচ্ছে 5 এর চেয়ে কম, তাই সেই ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। তাই এর অ্যান্সার হবে 159.25। নিশ্চয়ই তোমাদের প্যাটার্নগুলো বোঝা গিয়েছে। এখন চলে এসো এই অধ্যায়ের অনুশীলনীতে, অর্থাৎ কোষে দেখি 10। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এই 4 দাগ 0.997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। তাহলে 2 দশমিক মানে এই পরের 9টা পর্যন্ত। এখন 9 এর পর কি সংখ্যা আছে, 7, যেটা 5 এর চেয়ে বড়, অর্থাৎ এই 9 এর সঙ্গে 1 যোগ হবে। যদি 9 এর সঙ্গে 1 যোগ হয় তাহলে কত হয়ে যাচ্ছে, 10। তাহলে এখানে তো 10 লেখা যাবে না, তাহলে এখানে আমাদের লিখতে হবে শূন্যই। তাহলে হাতের যে একটা আছে সেটা আবার এই 9 এর সঙ্গে যোগ হয়ে যাবে, এই 9 এর সঙ্গেও যোগ হয় তাহলেও হয়ে যাচ্ছে 10। তাহলে এখানেও আমরা শূন্য লিখব। তাহলে সেই একটা আবার এগিয়ে যাবে, এই জিরোর সঙ্গে যদি 1 যোগ হয় তাহলে হয়ে যাচ্ছে 1, অর্থাৎ এর অ্যান্সার হবে 1 বা 1.00। আসন্ন মানের অঙ্কগুলো খুবই সহজ, তাই ভয় পাওয়ার কিছু নেই। 2-4টি অঙ্ক প্র্যাকটিস করো, দেখবে পরীক্ষাতে এখান থেকে যেরকমই কোশ্চেন থাক তোমরা প্রত্যেকটাই কিন্তু করে নিতে পারবে। তারপর তোমরা এখান থেকে এই 5-এর ছকটা প্র্যাকটিস করো। এরকম ছকের আকারে দেওয়া থাকবে না, একটু আগেই যেমন বললাম যে এই সংখ্যাটা দেওয়া আছে, তারপর বলা থাকলো এর 2 দশমিক বা 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করো। বা আরেকটা টাইপসের কোশ্চেন থাকতে পারে, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, একটু লিখে নাও। কোশ্চেনটা হচ্ছে যে 0.06251 এই দশমিক সংখ্যাটির 3 দশমিক এবং 2 দশমিক স্থানের আসন্ন মানের পার্থক্য কত। তাহলে আগে এটার কি করতে হবে, 3 দশমিকে আসন্ন মানে নিয়ে যাও, তারপর এটার 2 দশমিকে আসন্ন মানে নিয়ে যাও এবং বিয়োগ করে দাও।
বোঝা গিয়েছে নিশ্চয়ই। আমি আরো একবার বলছি, কোশ্চেনটা মিলিয়ে নাও। 0.06251 এই দশমিক সংখ্যাটির 3 দশমিক এবং 2 দশমিক স্থানের আসন্ন মানের পার্থক্য লেখো। এরপর নিচের দিকে চলে এসো। এখানে 1 মার্কসের জন্য তোমরা দেখে রাখবে 8-এর 2 এবং 8-এর 3। অনুশীলনীর থেকে এই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। এছাড়া আমি তোমাদেরকে বলবো আরেকটা অঙ্ক একটু দেখে রাখতে পারো, কারণ বিভিন্ন স্কুলেরই কোশ্চেন আলাদা আলাদা হয়। তাই কোনো স্কুলে যদি কোশ্চেন একটু ঘুরিয়ে থাকে, তার জন্য 131 পাতায় নিজে করি 10.1-এর এই 1-এর 2 19/29 এই ভগ্নাংশটিকে 2 দশমিক বা 3 দশমিক বা 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ। এরকম অঙ্ক থাকলে তখন সেটা কিন্তু 2 মার্কসে থাকবে। কিভাবে এটা করবে? প্রথমে ভাগটা করে নাও, তারপর তার আসন্ন মানে নিয়ে যাও। এবং আরেকটা কথা বলা হয়নি, যখন কোনো সংখ্যাকে আসন্ন মানে নিয়ে যাবে তখন এই রকম চিহ্ন ব্যবহার করবে। এটা হচ্ছে আসন্ন মানের চিহ্ন। এরপর আমরা আলোচনা করব পাটিগণিতের পরবর্তী অধ্যায় 134 পাতায় অধ্যায় 11 ভগ্নাংশের বর্গমূল। অধ্যায় 11 থেকে একটা 4 মার্কসের অঙ্ক থাকতেও পারে, তাই অবশ্যই এই অধ্যায় থেকে তোমাদেরকে সমস্ত রকম অঙ্কই প্র্যাকটিস করতে হবে। এবং এই অধ্যায়ের অঙ্কগুলো সহজে করার জন্য আরেকটা বিষয়ের একটু খেয়াল রেখো। 1 থেকে 30 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, এই প্রত্যেকটা সংখ্যারই বর্গগুলো কিন্তু মনে রাখতে হবে। এই সংখ্যাগুলোর বর্গগুলো যদি মনে থাকে, তাহলে তোমাদের অনেক অঙ্কই তাড়াতাড়ি হবে, সহজে হবে। আলাদা করে আর সেই সংখ্যাগুলোর বর্গমূল নির্ণয় করতে হবে না। এই 1 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যারই বর্গ খাতায় লিখে নাও, মাঝে মাঝে পড়বে, দেখবে প্রত্যেকটাই তোমার একদম ভালোভাবে মনে থাকবে। এখন আমরা আলোচনা করব এই অধ্যায়ের প্রথম অনুশীলনী, কোষে দেখি 11.1। এই অনুশীলনীর থেকে প্রথমেই তোমাদেরকে যে অঙ্কগুলো বলবো ভালোভাবে প্র্যাকটিস করবে, সেটা হচ্ছে এই 2-এর দাগ এবং এই 15-র দাগ। এই অঙ্কগুলোতে কি বলেছে? বিভিন্ন ভগ্নাংশের বর্গমূল নির্ণয়। পরীক্ষাতে আসারও যেরকম সম্ভাবনা আছে, সেরকম এই অধ্যায়ের বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রেও কিন্তু প্রয়োজন হবে। তাই অবশ্যই এই অঙ্কগুলো একটু দেখে রাখবে এবং অবশ্যই একটা বিষয়ের খেয়াল রাখবে, এই অঙ্কগুলোও কিন্তু বুঝে বুঝে প্র্যাকটিস করবে। কারণ তুমি এখানে 2 বা 15 দাগের বর্গমূল নির্ণয়গুলো প্র্যাকটিস করেছো, কিন্তু পরীক্ষাতে হয়তো ভগ্নাংশের বর্গমূল থাকলো, কিন্তু এর বাইরেও কোনো ভগ্নাংশ থাকতে পারে। যদি এই 2-এর দাগের বর্গমূলগুলো পরীক্ষায় থাকে, তাহলে 1 মার্কসে থাকবে, আর 15-র দাগের গুলো থাকলে 2 মার্কসে থাকবে। বর্গমূল নির্ণয়ের পাশাপাশি আর যে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে সেগুলো মার্ক করো। প্রথমেই হচ্ছে 4-এর দাগ, তারপর পরের পাতার থেকে 8-এর দাগ। 10-এর দাগ কিন্তু এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুটি ধনাত্মক সংখ্যার গুণফল এবং ভাগফল দেওয়া থাকবে, সংখ্যা দুটো কি কি হবে। এই 10-এর দাগের অঙ্কের মতোই 9-এর দাগের অঙ্ক। আমি আলাদা করে আর তোমাদের এই 9-এর দাগের অঙ্কটা বলছি না। যদি 10-এর দাগের অঙ্ক তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করা থাকে, পরীক্ষার সময় যদি এই টাইপসের অন্য অঙ্কও থাকে, সেগুলোও তোমরা করতে পারবে। কোষে দেখি 11.1-এর এই 10-এর দাগের অঙ্কটা থাকলে 4 মার্কসে থাকবে। এছাড়া 8-এর দাগ এবং 4-এর দাগের অঙ্কগুলো থাকলে 2 মার্কসেই থাকবে। এছাড়া 2 মার্কসের জন্য তোমরা প্র্যাকটিস করবে 11-র দাগ এবং 12-র দাগ। 12-র দাগ কিন্তু বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা কিভাবে করবে? প্রথম কাজ হবে এদের বর্গমূল নির্ণয় করে নাও। তারপর তো তোমরা জানোই ভগ্নাংশের যোগ বা বিয়োগ সেইভাবেই করে নিতে পারো। তাহলে কোষে দেখি 11.1-এর এই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। এছাড়া যদি তোমাদের মনে হয়, তাহলে 3-এর দাগের অঙ্কটা একটু চোখ বুলিয়ে নিতে পারো। এরপর আমরা আলোচনা করব এই অধ্যায়েরই পরবর্তী টপিক, অর্থাৎ যেগুলো হচ্ছে দশমিকের বর্গমূল। প্রথমেই বের করে নাও 142 পাতায় নিজে করি 11.3। 1 মার্কসের জন্য তোমরা এখান থেকে প্র্যাকটিস করো 1-এর দাগ এবং 3-এর দাগ। 1-এর দাগে বলেছে সংখ্যাগুলোর বর্গ নির্ণয় করি এবং 3-এর দাগের গুলো বলা আছে বর্গমূল নির্ণয় করি। এরপর চলে এসো এই অধ্যায়ের অনুশীলনীতে 144 পাতায় কোষে দেখি 11.2। এই অনুশীলনীর থেকে 2 মার্কস বা 4 মার্কসের জন্য প্র্যাকটিস করবে 2, তারপর 5। 6-এর দাগ কিন্তু এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই এই অঙ্কটা ভালোভাবে প্র্যাকটিস করবে। দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, জানতে চেয়েছে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি এবং কত বেশি। এই অঙ্কটা করার জন্য তোমাদের একটা সূত্রের প্রয়োজন। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি দেওয়া থাকে এবং বাহু নির্ণয় করতে বলা হয়, তাহলে তার সূত্র হচ্ছে ক্ষেত্রফলের বর্গমূল। এখানে এই যে দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, প্রথম কাজ হবে এদের বর্গমূল করো, অর্থাৎ আমরা এদের বাহুটা পেয়ে যাব। তারপরেই দেখে নেব যে কোন বাহুটা বড় এবং সেটা কত বেশি। পরের পাতায় চলে এসো,
এখান থেকে প্র্যাকটিস করবে 13 দাগ, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিরকম কোশ্চেন থাকবে, বলা থাকতে পারে যে √8 2 দশমিক বা 3 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করো, অথবা √8 আসন্ন মান লিখো। 13 দাগের এই অঙ্কগুলোর টাইপস কিন্তু একই, তাই এখান থেকে এক দুটো অঙ্ক যদি ভালোভাবে প্র্যাকটিস করে নাও, পরীক্ষাতে এর বাইরে অঙ্ক থাকলেও কিন্তু তোমাদের অসুবিধে হবে না। তার মধ্য থেকেও এই বছরের জন্য যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে √11 এবং √3। অধ্যায় 11 থেকে নিশ্চয়ই যে সমস্ত অঙ্কগুলো বললাম সেগুলো মার্ক করে নিয়েছো। অনেকগুলো অঙ্ক নিয়েই আলোচনা করলাম। এরপর আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, অধ্যায় 12, বীজগাণিতিক সূত্রাবলী। বীজগণিতের এই অধ্যায়টি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। কোশ্চেন প্যাটার্ন যখন আলোচনা করলাম সেখানে লক্ষ্য করলে এই অধ্যায় থেকে 6 মার্কসের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন এবং 1 মার্কসের একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। আবার সেকেন্ড সামেটিভ টেস্টের পরীক্ষা ছাড়া পরের পরীক্ষাতে অর্থাৎ ফাইনাল পরীক্ষাতেও এই অধ্যায় থেকে প্রশ্ন থাকবে। আবার ক্লাস 8-এর 9-এর বিভিন্ন অধ্যায়ের অঙ্ক করতে গেলেও কিন্তু এই অধ্যায় প্রয়োজন হবেই। তাই অবশ্যই সাজেশনসের বাইরেও এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্কই বলবো ভালোভাবে প্র্যাকটিস করবে। যদি কোনো অঙ্কে অসুবিধে হয় অবশ্যই আমায় কমেন্টে জানিও। এবং এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে আরেকটা জিনিসের তোমাদের অবশ্যই প্রয়োজন, সেটা হচ্ছে এই অধ্যায় সংক্রান্ত সূত্রগুলো। সূত্র যদি না জানা থাকে এই অধ্যায়ের একটাও অঙ্ক কিন্তু তোমরা করতে পারবে না। এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য যে সমস্ত সূত্রগুলোর প্রয়োজন হয় আমি সেই সূত্রগুলো তোমাদের দিয়ে দিলাম, এগুলো খাতার মধ্যে এক্ষুনি কিন্তু লিখে নাও। এই একটাও সূত্র কিন্তু তোমরা মুখস্থ করবে না, মাঝে মাঝে সূত্রগুলো একটু পড়ো, দেখবে প্রত্যেকটা সূত্রই মনে থাকবে। অঙ্কগুলো করার জন্য যেরকম এই সূত্রগুলো প্রয়োজন হয়, অনেক সময় পরীক্ষাতে যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে সেটা সূত্রটাও থাকতে পারে। যেমন এই যে এবি সূত্রটা দেওয়া আছে বা 4ab যে সূত্রটা আছে, তাই এই সূত্রগুলো কিন্তু মনে রাখতেই হবে অঙ্ক করার জন্য এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো করার জন্য। ভিডিও পজ করে তোমরা আগে সূত্রগুলো লিখে নাও, তারপর ভিডিওর পরবর্তী অংশটা দেখতে থাকো। এখন চলে এসো 152 পাতায় নিজে করি 12.1। এইখান থেকে 1 মার্কসের জন্য তোমরা এই দুটো অঙ্ক একটু প্র্যাকটিস করে নিও। এরপর চলে এসো 153 পাতায় নিজে করি 12.2। এইখান থেকে তোমরা এই একটাই অঙ্ক দেখে রাখবে এবং ওপরের দিকে অর্থাৎ উদাহরণের যে 15 অঙ্কটা আছে 99 এর বর্গ কত, সেটা সূত্রের সাহায্যে মান নির্ণয় করতে হবে। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। সূত্রের সাহায্যে কিভাবে 99 এর বর্গ নির্ণয় করবে, 99 মানে লেখা যায় 100 - 1। তাহলে এখানে 100টা হচ্ছে এ, একটা হচ্ছে বি, অর্থাৎ a - b তার হোল স্কয়ারের সূত্রে ভেঙে নাও, তারপর ক্যালকুলেশন করলেই এর অ্যান্সার পেয়ে যাবে। এখন আমরা আলোচনা করব এই অধ্যায়ের অনুশীলনী কোষে দেখি 12.1। 1 মার্কসের অঙ্কের জন্য তোমরা এখান থেকে প্র্যাকটিস করবে 2 এর দাগ, খুবই গুরুত্বপূর্ণ। 3 এর দাগ দেখে রাখতে পারো, এই 6 এরও প্রত্যেকটাই দেখে রাখতে পারো। তার মধ্য থেকে 1 ও 4 এই দুটো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং 2 এর দাগও একটু প্র্যাকটিস করে নিও। তাহলে কোষে দেখি 12.1 থেকে 1 মার্কসের জন্য প্র্যাকটিস করবে 2, 3 এবং 6। এছাড়া যদি মনে হয় 5 এর দাগ একটু চোখ বুলিয়ে নিও। এরপর আমরা দেখে নেব কোষে দেখি 12.1 থেকে গুরুত্বপূর্ণ 3 মার্কসের অঙ্ক। 9 এর দাগের এই পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয়ের অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। 9 এর 1, 2 এবং 3 এই তিনটি অঙ্ক হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তারপর 10 এর দাগ থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে 3 মার্কসের জন্য সেটা হচ্ছে 10 এর 2 এবং 10 এর 3। এছাড়া 1 মার্কসের জন্য এই 10 এর 7 এর দাগ একটু দেখে রেখো। নিজে করি 12.1 থেকে যে সমস্ত অঙ্কগুলো বললাম নিশ্চয়ই তোমরা এই প্রত্যেকটা অঙ্কই মার্ক করে নিয়েছো। এই অঙ্কগুলো করার পাশাপাশি এখন চলে এসো 154 পাতায়। এখানে তোমাদের 17 দাগে একটা উদাহরণের অঙ্ক আছে, দেখো একদম করে দেওয়াই আছে। এই অঙ্কটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আমি এই অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে এখানে আর আলোচনা করছি না, সাজেশনস ভিডিও অনেকটাই লম্বা হয়ে যাবে। যদি তোমাদের প্রয়োজন হয় আমায় অবশ্যই কমেন্টে জানিও। আমি চেষ্টা করব তোমাদের যে যে অধ্যায়গুলোর থেকে অসুবিধে থাকবে এবং যে অধ্যায়গুলোর কমেন্ট বেশি থাকবে সেই অধ্যায়গুলো নিয়ে ডিটেলস ভিডিও নিয়ে আসার। এখন বের করে নাও 161 পাতায় পরবর্তী অনুশীলনী কোষে দেখি 12.2। এই অনুশীলনীর থেকে পরীক্ষায় 3 মার্কসের অঙ্কই বেশি থাকে, তাই আমরাও এই 3 মার্কসের অঙ্কগুলোই আলোচনা করব। 3 মার্কসের জন্য তোমরা যে যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে সেটা হচ্ছে প্রথমেই 3 এর 3, তারপর 3 এর 4, পরের পাতার থেকে তোমরা প্র্যাকটিস করবে 3 এর 7, 3 এর 10,
3-এর 12-র দাগ বেশ গুরুত্বপূর্ণ। তারপর 13 এবং 14 ও 16 এই দুটো অঙ্ক এই বছর আসার সম্ভাবনা সব থেকে বেশি। আবারও বলছি, বীজগণিত যদি ভালোভাবে বুঝতে হয়, পরবর্তী ক্লাসগুলোতেও যাতে বীজগণিতের কোনো অঙ্কে কোনো অসুবিধে না হয়, তার জন্য অবশ্যই বীজগণিতের প্রত্যেকটা অঙ্ককেই কিন্তু মন দিয়ে প্র্যাকটিস করবে। আমি এখানে যে সমস্ত অঙ্কগুলো দিচ্ছি এগুলো অবশ্যই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু বীজগণিত শেখার জন্য তোমাদের প্রত্যেকটাই প্র্যাকটিস করতে হবে। অনুশীলনীর এই অঙ্কগুলোর পাশাপাশি তোমরা এখান থেকে উদাহরণের থেকেও দুটো অঙ্ক একটু প্র্যাকটিস করে নিও। প্রথমেই চলে এসো 159 পাতায়। এই পাতার নিচের দিকে দেখো 24-এর দাগে একটা অঙ্ক করে দেওয়া আছে। এটা বেশ গুরুত্বপূর্ণ। সাধারণত পরীক্ষায় এইভাবে অঙ্কটা থাকে, 2p প্লাস 1/p সমান যদি 5 হয় তাহলে p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারের মান কত। 24-এর দাগ ভালোভাবে প্র্যাকটিস করার পাশাপাশি তোমরা এখান থেকে প্র্যাকটিস করবে পরের পাতার থেকে এই 26-এর দাগ। এটাও কিন্তু এই বছরের জন্য বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক। আমরা দেখে নিলাম কোষে দেখি 12.1 এবং 12.2 থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। এরপর আমরা আলোচনা করব এই অধ্যায়ের শেষ অনুশীলনী, অর্থাৎ কোষে দেখি 12.3। 1 ও 2 মার্কসের জন্য তোমরা এখান থেকে প্র্যাকটিস করবে 2-এর 1, 2-এর 3 এবং 4-এর 2 ও 3। এদের মধ্যে 4-এর 2 কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। 3 মার্কসের জন্য তোমরা এখান থেকে প্র্যাকটিস করবে 7-এর দাগ, 8-এর দাগ এবং 12-র দাগ। এদের মধ্যে 8-এর দাগ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই বছর বিভিন্ন স্কুলের কোশ্চেনেই এই 8-এর দাগের কোশ্চেনটা থাকার সম্ভাবনা সব থেকে বেশি। অনুশীলনীর এই অঙ্কগুলো করার পাশাপাশি তোমরা 166 পাতায় এই 35-এর দাগের ক্রমিক গুণটা একটু দেখে রাখবে, এবং যদি তোমাদের মনে হয় তাহলে এই প্রত্যেকটা অঙ্ক করার পাশাপাশি কোষে দেখি 12.3-এর 9-এর সূত্রের সাহায্যে গুণটাও একটু চোখ বুলিয়ে নিও। এরপর আছে অধ্যায় 13 ও 14। এই জ্যামিতির অধ্যায়গুলো ভিডিওর শেষে আলোচনা করছি। এখন তোমরা বের করে নাও 178 পাতায় পাটিগণিতেরই একটা অধ্যায়, অধ্যায় 15 সময় ও দূরত্ব। সময় ও দূরত্ব অধ্যায়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কারণ এই অধ্যায়টির থেকে প্রত্যেকটা পরীক্ষাতেই, অর্থাৎ এই সেকেন্ড সামেটিভ টেস্টের পরীক্ষাতেও এবং এরপর তোমাদের যে ফাইনাল পরীক্ষা হবে সেখানেও 4 মার্কসের অঙ্ক কিন্তু থাকবেই। তাই অবশ্যই এই অধ্যায়ের অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। এছাড়া এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য দুটো বিষয়ের অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথম হচ্ছে এই অধ্যায় সংক্রান্ত যে 3টি সূত্র আছে, অর্থাৎ গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়, বা সময় সমান দূরত্ব বাই গতিবেগ, বা দূরত্ব সমান সময় গুণিত গতিবেগ। এবং এরপর তোমাদের মনে রাখতে হবে যে অঙ্কটা তুমি করছো সেই অঙ্কের যেন প্রত্যেকটা এককই একই থাকে, অর্থাৎ বিভিন্ন যে এককগুলো থাকবে তাদের একই এককে নিয়ে যেতে হবে। নিশ্চয়ই তোমাদের ক্লাস 6-এর ম্যাট্রিক পদ্ধতি অধ্যায়টি মনে আছে, যদি না মনে থাকে একবার অবশ্যই সেই অধ্যায়টি দেখে নিও। প্রয়োজনে বিভিন্ন জিনিসকে কিলোমিটার থেকে মিটারে বা মিটার থেকে কিলোমিটারে আনতে হতে পারে, বা অনেক সময় এই যে গতিবেগ আছে কিলোমিটার পার মিনিট, একে কিলোমিটার পার ঘন্টা বা মিটার পার মিনিট, মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হতে পারে। তাই অবশ্যই এই কনভার্সেশনগুলো কিন্তু ভালোভাবে শিখে রাখবে, তাহলেই এই অধ্যায়ের অঙ্কগুলো করতে অনেকটাই সুবিধে হবে। এখন চলে এসো 187 পাতায় কোষে দেখি 15। এই অনুশীলনীর থেকে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা প্র্যাকটিস করবে 4-এর দাগ, 7-এর দাগ বেশ গুরুত্বপূর্ণ এবং পরের পাতার 12-র দাগ। এরপর আমরা দেখে নেব এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 4 মার্কসের অঙ্কগুলো। প্রথমেই প্র্যাকটিস করবে 13-র দাগ, তারপর 15-র দাগ, এই বছরের জন্য 16-র দাগ ও 17-র দাগ। এই দুটো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং 20-র দাগও একটু প্র্যাকটিস করে নিও। তাহলে কোষে দেখি 15-র থেকে কোন কোন অঙ্কগুলো বললাম। 1 ও 2 মার্কসের জন্য 4, 7 ও 12-র দাগ, এবং 4 মার্কসের জন্য 13, 15, 16, 17 ও 20-র দাগ। এছাড়া যদি তোমাদের মনে হয় 4 মার্কসের অঙ্কের জন্য 11-র দাগ ও 18-র দাগ, এই দুটো অঙ্ক একটু দেখে রাখতে পারো। এরপর আমরা আলোচনা করব রাশি বিজ্ঞানের অধ্যায়। বের করে নাও 189 পাতায় অধ্যায় 16 দ্বিস্তম্ভ লেখ। এই টাইপসের অধ্যায় তোমাদের এর আগের ক্লাসে, অর্থাৎ ক্লাস 6-এও ছিল, সেখানে এই রকমের স্তম্ভ চিত্র অঙ্কন করেছো। নিশ্চয়ই তোমাদের অনেকেরই মনে আছে। ক্লাস 7-এর যে অঙ্কগুলো আছে সেইগুলো ওই একই রকম, কিন্তু এখানে একটার জায়গায় দুটো করে স্তম্ভ চিত্র অঙ্কন করতে হবে।
তোমাদের যদি ক্লাস 6 এর অঙ্কগুলো মনে আছে তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো করতে খুব একটা অসুবিধে হবে না। অবশ্যই তোমরা এই অধ্যায়টি ভালোভাবে প্র্যাকটিস করো, কারণ এই একটাই অধ্যায় থেকে তোমরা পেয়ে যাবে 4 মার্কস। তাছাড়া এই অধ্যায়ের প্রত্যেকটাই যে স্তম্ভচিত্র অঙ্কন সেগুলোর প্রসেস অর্থাৎ তার পদ্ধতি কিন্তু একই রকম। তুমি যদি এখান থেকে 2-4টি স্তম্ভচিত্র অঙ্কন প্র্যাকটিস করে নাও তাহলে আমি যে অঙ্কগুলো সাজেশনসে দিচ্ছি তার বাইরেও যদি থাকে তোমাদের কিন্তু অসুবিধে হবে না। পরীক্ষার জন্য কোন কোন স্তম্ভ চিত্রগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে সেটা দেখার আগে আমরা দেখে নেব একটা স্তম্ভ চিত্র কিভাবে অঙ্কন করতে হয়। দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করার জন্য তোমাদের এইরকম একটা পরিসংখ্যা বিভাজন তালিকা দেওয়া থাকবে। পরিসংখ্যা বিভাজনে যেটা বিষয়ের উপর দেওয়া থাকবে সেই বিষয়টা হবে এই এক্স অক্ষ বরাবর, এবং যেটা পরিসংখ্যাগুলো দেওয়া থাকবে সেইগুলো হবে এই ওয়াই অক্ষ বরাবর। প্রথম কাজ হবে স্কেলিংটা ঠিক করে করতে হবে, অর্থাৎ এক একটা ঘর সমান কত করে নিতে হবে। এই স্কেলিংটা কিভাবে করবে সেটার জন্য আমাদের দেখতে হবে প্রথমেই এই পরিসংখ্যাটা। এখানে লক্ষ্য করো পরিসংখ্যাতে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেটা হচ্ছে এইরকম 8, 10, 14, 15। তাই আমরা চাইলে এখানে প্রত্যেকটা ঘর এক একটা করেও নিতে পারি, আবার প্রত্যেকটা ঘর 2 ঘর করেও নিতে পারি। যেমন এখানে দেওয়া আছে প্রথম ঘরটা 0, তারপর 2, তারপর 4, তারপর 6। আমরা চাইলে এরকম নিতে পারতাম, প্রথমটা 1, তারপরেরটা 2, তারপরেরটা 3। এই স্কেলিংটা হয়ে যাওয়ার পর এই স্তম্ভ চিত্রটা তৈরি করতে হবে। প্রথমে আছে দেখো নাচ, ষষ্ঠ শ্রেণীর জন্য 14 জন নাচে, সপ্তম শ্রেণীর জন্য 8 জন, অর্থাৎ এক একটা বিষয়ের জন্য দুটো করে স্তম্ভচিত্র তৈরি করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে নাচ, ষষ্ঠ শ্রেণীর 14 পর্যন্ত নিয়ে নাও এবং সপ্তম শ্রেণীর 8 পর্যন্ত নিয়ে নাও। যেহেতু একই বিষয়ের উপর আমরা দুটো স্তম্ভচিত্র অঙ্কন করছি তাই দুটোকে আলাদা আলাদা করে মার্ক করে দিতে হবে, নাহলে বোঝা যাবে না যে কোনটা কোন ক্লাসের জন্য। এখানে লক্ষ্য করো যে লিখে দিয়েছে এই টাইপসের স্তম্ভচিত্র ষষ্ঠ শ্রেণীর জন্য এবং এই টাইপসের স্তম্ভচিত্র সপ্তম শ্রেণীর জন্য। এইভাবে বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকেও একই স্কেলে নিয়ে নাও। দ্বিস্তম্ভ চিত্র কিভাবে অঙ্কন করতে হবে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এখান থেকে তোমাদের যে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে আগে উদাহরণের অঙ্কগুলো দাগ দিয়ে নাও। চলে এসো 192 পাতায়। এই পাতার একদম ওপরের দিকে এক্ষুনি যে অঙ্কটা আলোচনা করছিলাম এই 3-এর দাগ খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং নিচের দিকে 4-এর দাগের অঙ্কটাও বেশ গুরুত্বপূর্ণ। 4-এর দাগের অঙ্কে লক্ষ্য করো যে পরিসংখ্যাগুলো আছে এগুলো এরকম 1200, 800, 1000, 1300 এইরকম আছে। তাই এক্ষেত্রে যদি আমাদের করতে হয় তাহলে স্কেলিংটা এক এক করে করলে কখনোই হবে না। এখানে লক্ষ্য করো এক একটা ঘর 100 জন বা 200 জন করে নিতে পারো। এখন চলে এসো অনুশীলনীতে, অর্থাৎ কোষে দেখি 16। পরের পাতায় চলে এসো। এখান থেকেও তোমাদের দুটো অঙ্ক অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এই দুটো অঙ্কও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কোষে দেখি 16-র 3 ও 4-এর দাগ। আবারও বলছি এই স্তম্ভ চিত্র অঙ্কনগুলো অবশ্যই একটু বুঝে বুঝে প্র্যাকটিস করো, কারণ এখানে মনে করো 12 দেওয়া আছে, পরীক্ষায় সেটা 13 বা 17 দেওয়া থাকলো। তাই পরীক্ষাতে এই ডেটাগুলো চেঞ্জ হয়ে গেলেও যাতে তোমাদের অসুবিধে না হয়। এখন চলে এসো 196 পাতায় পাটিগণিতের এই ইউনিট টেস্টের পরীক্ষার জন্য শেষ অধ্যায়, অর্থাৎ অধ্যায় 17 আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় সংক্রান্ত অঙ্ক এর আগে তোমরা ক্লাস 5-এ ও ক্লাস 6-এও করেছো। সেই অঙ্কগুলো যদি জানা থাকে তাহলে ক্লাস 7-এর এই অঙ্কগুলো করতে অনেকটা সুবিধে হবে। এবং অবশ্যই এই অধ্যায় সংক্রান্ত যে সূত্রগুলো আছে অর্থাৎ আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, পরিসীমা নির্ণয়ের সূত্র বা কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র, এই সূত্রগুলো কিন্তু জানতেই হবে। এছাড়া এই অধ্যায়ের অঙ্কগুলো করতে ক্লাস 6-এ তোমাদের যে ম্যাট্রিক পদ্ধতি অধ্যায়টা ছিল সেই অধ্যায়টাও প্রয়োজন পড়বে। যেমন লক্ষ্য করো এই নিজে করি 17.1-এর এই একের দাগের অঙ্ক, 1 বর্গ কিমি সমান কত বর্গ ডেকামিটার। এখন তোমরাই বলো 1 কিলোমিটার সমান কত ডেকামিটার হয়? 100 ডেকামিটার। তাহলে এখানে বর্গ কিলোমিটার বলেছে, তাই অবশ্যই এই সংখ্যাটাকে বর্গ করে দাও। তাই ম্যাট্রিক পদ্ধতি জানা থাকলে এই অঙ্কগুলো করতে পারবে। নিজে করেই 17.1 থেকে 1 মার্কসের জন্য 1 এবং 2-এর দাগ এই দুটোই দেখে রাখো। এরপর চলে এসো এই অধ্যায়ের অনুশীলনীতে, অর্থাৎ কোষে দেখি 17। পরের পাতায় চলে এসো। 1 মার্কসের জন্য তোমরা এখান থেকে প্র্যাকটিস করবে 2-এর 4 এবং 2-এর 5, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া 10-এর দাগের অঙ্কটাও একটু চোখ বুলিয়ে নিও। আর 4 মার্কসের জন্য যে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে তার জন্য চলে এসো পরের পাতায়, অর্থাৎ 206 পাতায়।
এই বছরের সেকেন্ড সামেটিভ টেস্টের পরীক্ষার জন্য এই অধ্যায় থেকে তোমরা অবশ্যই এই দুটো অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করবেই। বেশিরভাগ স্কুলের কোশ্চেনেই 8-এর দাগ অথবা পরের পাতার 13-র দাগ, এই দুটো অঙ্কের মধ্যে একটা অঙ্ক আসার সম্ভাবনা সব থেকে বেশি। এই দুটো অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করার পাশাপাশি তোমাদেরকে বাকি যে অঙ্কগুলো একটু প্র্যাকটিস করতে হবে সেইগুলো মার্ক করে নাও। 7-এর দাগ, তারপর 9-এর দাগ, পরের পাতার 14-র দাগ এবং তার পরের পাতার থেকে 18-র দাগ। তাহলে কোষে দেখি 17 থেকে 4 মার্কসের জন্য কোন কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবে? 18 এবং 14, 13-র দাগ খুবই গুরুত্বপূর্ণ, 7-এর দাগ, 9-এর দাগ এবং 8-এর দাগও বেশ গুরুত্বপূর্ণ। এছাড়া তোমরা তো জানোই বিভিন্ন স্কুলেরই কোশ্চেন আলাদা আলাদা হয়, তাই আমি বলবো এখান থেকে তোমরা এই 5-এর দাগের অঙ্কটাও একটু দেখে রাখতে পারো। সেকেন্ড সামেটিভ টেস্টের পরীক্ষার জন্য গণিতের পাটিগণিত, বীজগণিত এবং রাশি বিজ্ঞানের অংশগুলো আলোচনা হয়ে গেল। এই প্রত্যেকটি অংশ থেকেই আমরা সমস্ত রকম প্রশ্ন নিয়েই ডিটেলসে আলোচনা করলাম। এই সেকেন্ড সামেটিভ টেস্টের পরীক্ষার জন্য এখন আমাদের বাকি রইল শুধুমাত্র জ্যামিতির অংশগুলোর থেকে আলোচনাটা। তাই এখন আমরা আলোচনা করব জ্যামিতির অধ্যায়গুলোর সাজেশন। প্রথমেই আলোচনা করব 117 পাতায় জ্যামিতির অধ্যায় 8 ত্রিভুজ অঙ্কন। ত্রিভুজ অঙ্কন তোমাদের অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, কারণ এই পরীক্ষাতে ত্রিভুজ অঙ্কন থেকে থাকছে 4 মার্কস। এছাড়া ক্লাস 9-এ এবং ক্লাস 10-এ বিভিন্ন সম্পাদ্য অঙ্কনের ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন কিন্তু প্রয়োজন হবেই। তাই অবশ্যই তোমাদের বইয়ে যতগুলো ত্রিভুজ অঙ্কন দেওয়া আছে, অনুশীলনীতে হোক, উদাহরণে হোক, প্রত্যেকটাই কিন্তু বুঝে বুঝে প্র্যাকটিস করবে। এখন দেখে নেওয়া যাক পরীক্ষার জন্য তোমাদের কোন কোন ত্রিভুজ অঙ্কনগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। চলে এসো 119 পাতায় এই অধ্যায়ের প্রথম অনুশীলনী কোষে দেখি 8.1। গুরুত্বপূর্ণ ত্রিভুজ অঙ্কনগুলো আলোচনা করার আগে দেখে নাও এখান থেকে 1 মার্কসের জন্য কোন অঙ্কগুলো থাকতে পারে। 1 মার্কসের জন্য তোমরা এই 1-এর দাগ ভালোভাবে প্র্যাকটিস করবে। এখান থেকে পরীক্ষায় কিভাবে প্রশ্ন থাকবে? ত্রিভুজের 3টি বাহুর মাপ দেওয়া থাকবে, বলা থাকবে যে এই 3টি বাহুর দৈর্ঘ্য দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব কিনা ব্যাখ্যা করো। এই টাইপসের অঙ্ক তোমাদের এর আগে ক্লাস 5-এ এবং ক্লাস 6-এও ছিল, সেখানে আমি অনেকবারই আলোচনা করেছি, তাই এখানে আমি আর এগুলো আলোচনা করছি না। ত্রিভুজ অঙ্কনের জন্য তোমরা এখান থেকে প্র্যাকটিস করবে 2-এর দাগ এবং 3-এর দাগ। 2-এর দাগে কি বলেছে? এবিসি একটা ত্রিভুজ আঁকি যার এবি, বিসি এবং সিএ বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে কিভাবে ত্রিভুজ অঙ্কন করবে? প্রথম কাজ হবে যে বাহুগুলোর মাপ দেওয়া থাকবে আগে সেই বাহুগুলোর মাপ তোমরা স্কেলের সাহায্যে নিয়ে নাও। এখানে নাম দেওয়া আছে তাই প্রত্যেকটা বাহুর পাশে নাম দিয়ে দেবে এবি, বিসি, সিএ। এরপর একটা সরল রেখাংশ অঙ্কন করো। তারপর ত্রিভুজের যে কোনো একটা বাহুর মাপ নিয়ে প্রথমে কেটে নাও, তারপর বাকি দুটো বাহুর মাপ নিয়েও ওপরের দিকে কেটে নাও। এই যে ছেদবিন্দুটা এলো, এই ছেদবিন্দুর সঙ্গে এই রেখাংশটাকে যোগ করে দাও, ব্যাস ত্রিভুজ রেডি হয়ে গেল। অবশ্যই নামকরণ করবেই যে এবিসি একটা ত্রিভুজ যার এবি সমান এত, বিসি সমান এত এবং সিএ সমান এত। আর 3-এর দাগের সম্পাদ্যটা তো আরো সহজ, একটা সমবাহু ত্রিভুজ আঁকি যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য 4.5, অর্থাৎ এখানে প্রত্যেকটা বাহুর মাপই হবে 4.5। এই অনুশীলনীর ক্ষেত্রেও আমি একই কথাই বলবো। এখানে যে ত্রিভুজটা দেওয়া আছে, যে বাহুর মাপগুলো দেওয়া আছে, পরীক্ষাতে হতেই পারে এটা দিয়ে দিল পি কিউ আর একটা ত্রিভুজ আঁকি যার পি কিউ সমান এত, কিউ আর সমান এত। তাহলে সেক্ষেত্রে যাতে অসুবিধে না হয় তার জন্যই আমি বারবার বলছি প্রত্যেকটা ব্যাপার, প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো করে বুঝবে। অঙ্কের কোনো জায়গাটাই কিন্তু মুখস্থ করতে যাবে না। এরপর চলে এসো এই অধ্যায়ের পরবর্তী অনুশীলনী অর্থাৎ 121 পাতায় কোষে দেখি 8.2-এ। এই অনুশীলনীর থেকে তোমরা প্র্যাকটিস করবে 4-এর দাগ। এটা কিন্তু এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি অর্থাৎ যার দুটো বাহু সমান, সমান বাহু দুটোর দৈর্ঘ্য দেওয়া আছে 7.2 এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি। এক্ষেত্রেও প্রথমে যে মাপগুলো দেওয়া আছে সেই মাপগুলো নিয়ে নাও, অর্থাৎ প্রথমে একটা রেখাংশ আঁকো যার দৈর্ঘ্য হচ্ছে 7.2 এবং একটা কোণ অঙ্কন করো যেটা হচ্ছে 100 ডিগ্রি। 100 ডিগ্রি কোণ তো স্কেল কম্পাসের সাহায্যে অঙ্কন করা যাবে না, তাই এটা চাঁদার সাহায্যে অঙ্কন করে নাও। তাহলে যে সমস্ত মাপগুলো দেওয়া থাকবে আগে সেই মাপগুলো রেডি করে নাও। এরপর আমাদের ত্রিভুজ অঙ্কন করতে হবে। প্রথমেই একটা যে কোনো মাপে সরল রেখাংশ অঙ্কন করো। এখন প্রথম কাজ হবে এই 7.2 এর মাপ নিয়ে এই সরল রেখাংশটাকে পেন্সিল কম্পাসের সাহায্যে কেটে নাও। এরপর কি করতে হবে? এই 100 ডিগ্রি কোণটা এখানে অঙ্কন করতে হবে এবং অবশ্যই
এই কোণটাকে কপি করতে হবে, অর্থাৎ কোণের সমান কোণ অঙ্কন করতে হবে। কিভাবে কোণের সমান কোণ অঙ্কন করতে হয় এটা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও দিয়েছি, তাই যাদের জানা নেই তারা অবশ্যই এই ভিডিওটা দেখার পরেই কোণ কিভাবে কপি করতে হয় সেই ভিডিওটা দেখে নিও। তার লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাহলে এখানে 100 ডিগ্রি কোণটা কপি করে নাও এবং এই রেখাটাকেও এই 7.2 এর মাপেই কেটে নাও। ব্যাস, এরপর এই পয়েন্ট আর এই পয়েন্ট স্কেলের সাহায্যে যোগ করে দাও। ত্রিভুজ অঙ্কন করার পর তোমরা অবশ্যই এটার নামকরণ করে দাও যে এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার এবি এবং বিসি বাহুর দৈর্ঘ্য 7.2 এবং কোণ এবিসি সমান 100 ডিগ্রি। 4 দাগের এই ত্রিভুজ অঙ্কনটার পাশাপাশি তোমরা 1 দাগের ত্রিভুজ অঙ্কনটাও একটু প্র্যাকটিস করে নিও। এরপর আমরা আলোচনা করব 123 পাতায় কোষে দেখি 8.3 থেকে গুরুত্বপূর্ণ ত্রিভুজ অঙ্কনগুলো। এই অনুশীলনীর থেকে 3 দাগের সম্পাদ্যটা অর্থাৎ ত্রিভুজ অঙ্কনটা খুবই গুরুত্বপূর্ণ। এবিসি একটা ত্রিভুজ আঁকি যার বিসি 5.5 এবং কোণ এবিসি 60 ডিগ্রি ও কোণ এসিবি 30 ডিগ্রি। এক্ষেত্রেও তাই, প্রথমে 5.5 এর একটা রেখাংশ আঁকো এবং এখানে দুটো মাপ দেওয়া আছে, একটা 60 ডিগ্রি একটা 30 ডিগ্রি, সেই কোণগুলো অঙ্কন করে নাও। অবশ্যই 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি পেন্সিল কম্পাসের সাহায্যেই কিন্তু অঙ্কন করতে হবে। যে সমস্ত মাপগুলো দেওয়া ছিল সেইগুলো অঙ্কনের পর ত্রিভুজ অঙ্কন করতে হবে। একইভাবে প্রথমে একটা সরল রেখাংশ অঙ্কন করো এবং এই সরল রেখাংশটাকে এই যে দৈর্ঘ্যটা দেওয়া আছে বিসি অর্থাৎ 5.5 এর মাপে পেন্সিল কম্পাসের সাহায্যে কেটে নাও। এখানে দুটো কোণ দেওয়া আছে অর্থাৎ এই রেখাংশের এই দুটো বিন্দুতে এই দুটো কোণ কপি করে নাও, তাহলেই তোমার ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। কোষে দেখি 8.3 থেকে এই 3 দাগের সম্পাদ্যটার পাশাপাশি 2 দাগের সম্পাদ্যটাও একটু প্র্যাকটিস করে রাখবে। এখন চলে এসো 125 পাতায় এই অধ্যায়ের শেষ অনুশীলনীতে অর্থাৎ কোষে দেখি 8.4। কোষে দেখি 8.4 থেকে তোমরা প্র্যাকটিস করবে 1 দাগ, 3 দাগ ও 4 দাগ। এই তিনটি ত্রিভুজ অঙ্কনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আর ত্রিভুজ অঙ্কনগুলো নিয়ে আলোচনা করছি না। এর আগে আমরা যেভাবে ত্রিভুজ অঙ্কনগুলো করলাম সেই একই পদ্ধতি ফলো করো, যেভাবে বললাম সেইভাবে বাড়িতে চেষ্টা করতে থাকো। যদি অসুবিধে হয় কমেন্টে জানাও, তাহলে ত্রিভুজ অঙ্কন নিয়ে একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো যেখানে তোমাদের হাতে কলমে দেখিয়ে দেব কিভাবে ত্রিভুজ অঙ্কন করতে হবে। এরপর জ্যামিতির যে 3টি অধ্যায় আছে সেই 3টি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি এবং তার উত্তরগুলোও দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন ও উত্তরগুলো খাতার মধ্যে লিখে নাও। সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষায় জ্যামিতির থেকে একটা 4 মার্কসের ত্রিভুজ অঙ্কন দেওয়া থাকে এবং একটা 1 মার্কসের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, অর্থাৎ 2 বা 3 মার্কসের কোনো প্রশ্ন থাকে না। 4 মার্কসের প্রশ্ন অর্থাৎ ত্রিভুজ অঙ্কনটা আলোচনা হয়ে গেল। যেহেতু এই পরীক্ষায় তোমাদের শুধুমাত্র 1 মার্কসের প্রশ্নই থাকে, তাই জ্যামিতির অধ্যায়গুলোর থেকেও আমরা শুধুমাত্র এই 1 মার্কসেরই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। প্রথমেই আলোচনা করব অধ্যায় 9 সর্বসমতার ধারণা। এই অধ্যায় থেকে 1 মার্কসের প্রশ্নের জন্য তোমাদের সর্বসমতার সূত্রগুলো জানলেই হবে। পরীক্ষায় কোশ্চেন কিরকম ভাবে থাকবে, সাধারণত এমসিকিউর আকারেই থাকবে, যে বলা থাকবে যে এদের মধ্যে কোনটা ত্রিভুজের সর্বসমতার সূত্র বা কোনটা ত্রিভুজের সর্বসমতার সূত্র নয়। তাই এই কোশ্চেনের অ্যান্সার করার জন্য এই যে 4টি সর্বসমতার সূত্র আছে এই সূত্রগুলো জানলেই হবে। প্রথমটা হচ্ছে বাহু 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 অর্থাৎ এস এস এস, তারপর বাহু কোণ বাহু অর্থাৎ এস এ এস, তারপর হচ্ছে কোণ বাহু কোণ এ এস এ, এবং পরেরটা হচ্ছে শুধুমাত্র সমকোণী ত্রিভুজের জন্য সমকোণ, অতিভুজ ও বাহু আর এইচ এস। সাধারণত এই প্রশ্নটা এমসিকিউর আকারেই থাকে, কিন্তু কোনো সময় এইভাবেও বলা থাকতে পারে যে ত্রিভুজের সর্বসমতার সূত্রগুলি লেখো, তখন এই 4টি লিখে দিলেই হবে। এরপর আমরা আলোচনা করব অধ্যায় 13 সমান্তরাল সরল রেখা ও ছেদকের ধর্ম। এই অধ্যায় থেকে তোমাদের একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখে রাখলেই হবে। সমান্তরাল সরল রেখার ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণ দুটির সমষ্টি কত, অর্থাৎ এই যে দুটো কোণ আছে বা এই যে দুটো কোণ আছে এই দুটো কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। এরপর আলোচনা করব অধ্যায় 14 ত্রিভুজের ধর্ম। এখান থেকে প্রথম প্রশ্নটা হচ্ছে মধ্যমা কাকে বলে। ত্রিভুজের শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর যে মধ্যবিন্দু তাদের সংযোজক রেখাংশই হলো ত্রিভুজের মধ্যমা। যদি 1 মার্কসের কোশ্চেনে থাকে তাহলে শুধু মধ্যমা কাকে বলে লিখে দিলেই হবে, কিন্তু যদি এটা 2 মার্কসের থাকে
তাহলে সংজ্ঞাটা লেখার পাশাপাশি এই চিত্রটাও কিন্তু অঙ্কন করবে। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার নিয়মই হচ্ছে যে প্রশ্নটা দেওয়া থাকবে তার সঙ্গে রিলেটেড যে উত্তরগুলো হবে, যে অ্যান্সারগুলো হবে, সেইগুলোও কিন্তু একটু করে হলেও লিখে দেওয়া উচিত। যেমন কোনো জ্যামিতিক সংজ্ঞা দেওয়া থাকলে তার চিত্র বলা থাকুক বা না থাকুক, অবশ্যই চিত্র অঙ্কন করবে। একইভাবে তোমরা সম্পাদ্যতে দেখলে যে ত্রিভুজ অঙ্কনগুলো দেওয়া আছে, সেখানে ত্রিভুজ অঙ্কন করার পর নামকরণ কিন্তু অবশ্যই করতে হবে। বোঝা গিয়েছে নিশ্চয়ই? পরের প্রশ্নটা হচ্ছে কোন ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 5 সেমি, উচ্চতা 4 সেমি, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এই অঙ্কটা কিভাবে করবে? এর জন্য তোমাদের জানতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সেই সূত্রটা হচ্ছে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। 1/2 এর জায়গায় 1/2 লেখো, এরপর ভূমি, ভূমি কত দেওয়া আছে 5 সেমি, তাহলে এখানে 5 লেখো, আর উচ্চতা দেওয়া আছে 4 সেমি, তাহলে উচ্চতার জায়গায় 4, এরপর কাটাকুটি করে নাও, তাহলেই ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা পেয়ে যাবে। এবং এককটা মনে রাখবে, যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ একক হবে, সেমিতে আছে তাই বর্গ সেমি। এই অঙ্কটা করার জন্য সূত্রটাকে কিন্তু মনে রাখবে। পরীক্ষাতে ভূমির দৈর্ঘ্য বা উচ্চতাগুলো আলাদাও দেওয়া থাকতে পারে। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কোন ত্রিভুজের মধ্যমা ও উচ্চতা একই হয়? এর উত্তর হচ্ছে সমবাহু ত্রিভুজ। এবং এই অধ্যায় থেকে শেষ প্রশ্নটা হচ্ছে একটি ত্রিভুজের মধ্যমাগুলি কয়টি বিন্দুতে ছেদ করে? মনে রাখবে মধ্যমাগুলি একটা বিন্দুতে ছেদ করে, আবার উচ্চতাগুলোও কিন্তু একটাই বিন্দুতে ছেদ করবে। জ্যামিতির থেকে যে সমস্ত প্রশ্নগুলো দিলাম তোমরা নিশ্চয়ই এই প্রশ্ন এবং তার উত্তরগুলো লিখে নিয়েছো। আশা করছি সেকেন্ড সামেটিভ টেস্টের পরীক্ষায় জ্যামিতির থেকে এর বাইরে কিন্তু একটাও প্রশ্ন থাকবে না, তাই অবশ্যই এই প্রশ্নগুলো ভালোভাবে পড়ে যেও। এই ছিল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। এই প্রত্যেকটা অঙ্ক তোমরা বাড়িতে ভালোভাবে বুঝে বুঝে মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো। কোনো অঙ্ক করার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে যদি তোমাদের সমস্যা হয় তাহলে অবশ্যই এখানে কমেন্ট বক্সে কমেন্ট করো, অথবা নিচে এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। মনে রাখবে এই নাম্বারে কিন্তু তোমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপই করবে। এছাড়া তোমরা তো জানোই প্রত্যেকটা স্কুলেরই ইউনিট টেস্টের কোশ্চেন আলাদা আলাদা হয়, তাই অবশ্যই আমি এই সাজেশনসে যে সমস্ত অঙ্কগুলো দিয়েছি এই অঙ্কগুলো করার পাশাপাশি তোমাদের স্কুলে যে সমস্ত অঙ্কগুলো করানো হবে তোমরা অবশ্যই সেইগুলোও কিন্তু মন দিয়ে প্র্যাকটিস করে নিও। চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য অন্যান্য সাবজেক্টগুলোরও সাজেশনস ভিডিও নিয়ে আসার। কোনো সাজেশনস ভিডিও যাতে তোমাদের মিস না হয়ে যায়, আপলোড হওয়ার সাথে সাথেই তোমার কাছে পৌঁছে যায়, এর জন্য তোমরা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও। ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং এই প্রত্যেকটা ভিডিও তোমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আজ তাহলে এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং এই গরমে প্রত্যেকেই কিন্তু নিজেদের শরীরের প্রতি খেয়াল রেখো।